জি ভাই, এখন স্টার্ট হয়েছে। ধরো এটা তুমি দেখার চেষ্টা করো, কিন্তু আওয়াজ দিবে না, সাউন্ড দিবে না, জাস্ট আমরা ওখানে দেখবো। হ্যাঁ, জি ভাই। আমরা কি লাইভে আসসালামু কি আলাইকুম। আছি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লাইভে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যিনি অতিথি হিসেবে এসেছেন, আমাদের অনেকের পরিচিত মুখ, বাংলাদেশ টেলিভিশনের একজন জনপ্রিয় বিতার্কিক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের সাবেক সফল সভাপতি জনাব সাইফুল ইসলাম ভূঁইয়া। সাইফুল ইসলাম ভূঁইয়া ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হাবিব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আজকে আমরা আসলে কথা বলবো যেটা হচ্ছে যে বাংলাদেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার এবার আমরা দেখলাম আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ, যেটা আসলে আমি আমার জন্মের পরে একবার বন্যা দেখেছিলাম আমার যতটুকু মনে আছে 2004 সালে। 2004 সালের পরে এবার আমরা বন্যা দেখলাম, কিন্তু আপনারা হয়তো আমাদের থেকে আরো বেশি বলতে পারবেন যে বাংলাদেশের বা আমাদের পূর্বাঞ্চলের বন্যার ভয়াবহতা আসলে কতটা ছিল। তো এছাড়া আসলে আমরা কুমিল্লা জেলার বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই আশেপাশের যে পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা হয়ে গিয়েছে, আর কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ এসব এলাকায় বন্যা হয়েছে। তো বিশেষ করে এই বন্যা পরিস্থিতি আমাদের সাইফুল ভাই, আপনি নিজে একজন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন, এখানে আসলে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করেছে, কিন্তু আপনারা যারা পর্দার অন্তরালে থেকে কাজ করেছেন, আজকে আপনার মুখ থেকে আমি চাচ্ছি সবাই জানুক যে আসলে আমাদের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি, বিশেষ করে বুড়িচং, ব্রাহ্মণপাড়া যে অঞ্চলটার মানুষ আসলে বন্যা দেখিনি বা বন্যার প্রিপারেশন ছিল না, এই এলাকায় কেমন বন্যা পরিস্থিতি ছিল এটা নিয়ে একটু যদি কথা বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিব, তোমাকে আবারও ধন্যবাদ এই লাইভে আমাকে সংযুক্ত করার জন্য, এবং তোমার মাধ্যমে আজকে যেই দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু পিছন থেকে আমাদের অনুষ্ঠানটা আমাদের আলোচনাটা খুব সংক্ষিপ্ত হবে, কিন্তু একটু পিছন থেকে বলতে চাই। সেটা হচ্ছে গুমতি কুমিল্লার দুঃখ বলা হয় গুমতিকে, কিন্তু আমার এই যতদিন জীবদ্দশায় আমার এই বয়সে আমি দেখিনি এত বড় বিপর্যয় এই গুমতি পাড়ার মানুষের জন্য। শুনেছি আমরা যে আমাদের 71-এর আগে আমাদের এই অঞ্চল দিয়ে ভাঙা পড়েছে বিভিন্ন, আমি পরেও দেখেছি ভাঙা পড়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলটাতে স্পেসিফিক বুড়িচং ব্রাহ্মণপাড়ার অঞ্চলটাতে এই তোমার 71-এর পরে এত বড় বিপর্যয় আর আসেনি। একটা মিথ প্রচলিত ছিল আমাদের এদিকে যে গুমতির ভাঙা এদিক দিয়ে পড়বে না, কোনো একজন আহ আলেম বা ওলামা ছিলেন আমাদের এলাকায়, উনি একটা দোয়া পড়েছেন, ফু দিয়েছেন, এই এলাকায় ভাঙা পড়বে না, আমরা নিশ্চিন্তে ছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা দূর থেকে যখন দেখি বিভিন্ন এলাকায় বন্যা হয়, সিলেটে বন্যা হয়, নিম্নাঞ্চলে বন্যা হয়, তখন এক ধরনের অনুভূতি আসে। আর এবার যখন খুব কাছ থেকে মানুষের এই বিপর্যয়টা দেখলাম, আমার অনুভূতিটা একটু অন্যরকম। যেদিন ভাঙাটা আসলে পড়লো, যেদিন গুমতির বাঁধ ভাঙলো, সেদিন সকালেও আমি ওই মানে মানে ভাঙন পীড়িত যে এলাকা যেখানে ভাঙা পড়তে পারে ওই যে এলাকাটা আমি ভিজিট করেছিলাম। আমি যখন যাচ্ছিলাম দেখলাম যে গুমতির উত্তর পারে, উত্তর পারে তোমার ইয়ে অংশে, কামারখাড়া অংশে একটু ভাঙন ছিল, পরবর্তীতে ওই যে ভান্তি অংশে একটু ভাঙন ছিল। সব জায়গায় সম্ভব মানে ভং- ভাঙন প্রবণতা ছিল। কিন্তু আমাদের যে এলাকাটা ছিল, বিশেষ করে বুড়িচংয়ের এই পাশটা, বুড়বুড়িয়া, কাহেতরা, 16 নং ইউনিয়নের যে অংশটা, এই অংশটা আমরা আসলে ভাবিনি যে এই দিক দিয়ে ভাঙনটা পড়তে পারে। আমাদের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অনভ্যস্ততার কারণে আমাদের প্রস্তুতিও ছিল না। যখন গভীর রাতে যখন আমরা শুনলাম যে আমাদের এলাকায় ভাঙাটা পড়তে যাচ্ছে বা ভাঙা পড়ে গেছে, যখন শুনলাম, আমি শহরে থাকি, কিন্তু আমার পড়োশি, আমার গ্রামের মানুষ, আমার পরিজন, আমার মামার বাড়ি, আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছি, দেখেছো কিনা, জি জি জি। আমার মামার বাড়ি থেকে ভাঙার যে এলাকাটা, আমার মামার বাড়ি ঠিক 300 মিটার দূরত্বে। তারপরে 1 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার আমার বাড়ি থেকে, ঠিক 1.5 কিলোমিটার দূরত্বে হচ্ছে ভাঙাটা। ভাঙার ঠিক উইদিন 30 মিনিটস আমার বাড়ির উঠানে পানি চলে এসেছে। আমি আমার বাড়ির চাচাদেরকে ফোন দিলাম যে আসলে এখন মানে ওরা আতঙ্কিত। আমি ফোন দিয়ে বললাম দ্রুত তোমরা বাড়ি ঘর ত্যাগ করো, দ্রুত। ওরাও সাথে সাথে বাড়ি ঘর ত্যাগ করার জন্য প্রস্তুতি নিল। আমার যতটুকু আমি জানতে পেরেছি, শুধু আমার বাড়ি না, এই বিশেষ করে তোমার এই 16 নং ইউনিয়নের যে দিক দিয়ে ভাঙাটা পড়লো, বুরবুরিয়া, বেড়াজাল,
মহিষমারা, ইন্দ্রবতী, খারাতাইয়া, এই কয়েকটা গ্রামের মানুষ তাদের পরনের কাপড় ছাড়া আর ঘর থেকে কিছু নিয়ে বেরোতে পারেনি। কিন্তু জি এমনও বাড়ি আছে যেখানে 10 মিনিটের মধ্যে পানি ঢুকে গেছে। আমার মামার বাড়িতে 15 মিনিটের মাথায় পানি চলে আসছে। আমার মামার 2 ফ্যামিলি, ওরা ছাদের মধ্যে ছিল, 15 দিন ওরা ছাদে ছাদে ছিল। এমনও হয়েছে। হ্যালো ভাই, সাউন্ডটা ক্লিয়ার না ভাই, সাউন্ড, মাইকটা বন্ধ হয়ে গেছে আপনার, মাইকটা ক্লিয়ার করেন। ঠিক আছে। দিক দাও একটু, আমি ঠিক আছে সাইফুল ভাই, এখন আবার মিউট হয়ে গেছে। সাইফুল ভাই কানেক্ট হোক। হ্যাঁ, এর মাঝখানে যারা দেখছে। হ্যাঁ সাইফুল ভাই, হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি ভাই শুনতেছি। তো হ্যাঁ, আমি শহরে থাকলেও আমার আমার বাড়ি যেহেতু একেবারেই আমাদের উপর দিয়ে ভাঙাটা পড়েছে, আমি প্রচন্ড, মানে আমি এখান থেকে আমার পেনিক অ্যাটাক হচ্ছিল যে আসলে এই মুহূর্তে কি হতে যাচ্ছে, কতটুকু পানি হতে যাচ্ছে, কি আমার মামার বাড়ির ছাদে যারা আশ্রয় নিল তাদের ছাদের উপর দিয়ে পানি যাবে, কিন্তু যাবে আমাদের কিনা? গুমতিরাল কিন্তু এখন অনেক উঁচু, প্রায় 20 ফুট উপরে। 20 ফুট উপর থেকে জি যখন পানিটা আসবে, আসলে কতটুকু হাইটে পানি আসবে, আমাদের বাড়িগুলো কি ভেসে চলে যাবে কিনা, এই ধরনের একটা পেনিক কাজ করছিল। আমি যখন আমার বাড়িতে চাচা ভাইকে ফোন দিলাম, এই তোমরা কি করছো, বলছে ভাইয়া আমরা তো স্কুলে যাচ্ছি। আমি বললাম স্কুলের 4 তলায় ওঠো তোমরা, কতদূর পানি আসে আমি জানি না। যাই হোক, যতটুকু দেখলাম, ঠিক তারপরের দিন আমি আসলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, যেতে পারিনি। হ্যাঁ, আহ, ভাঙা যেদিন পড়লো তার তৃতীয় দিন আমি একটা শুক্রবার। ফেসবুক লাইভে গিয়েছিলাম। শুক্রবারে আমি গিয়েছিলাম আমার বাড়িতে। ওখানে গিয়ে যে দৃশ্য আমি দেখলাম, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার সাথে আমার কয়েকজন বন্ধু ছিলেন, ওনাদেরকে আমি নিয়ে গিয়েছিলাম। আমরা কিছু শুকনা খাবার, তখন যে প্রয়োজনীয় জিনিস ছিল, খাবার, পানি, মশার কয়েল, পিঁপড়ার ঔষধ, এগুলো নিয়ে গিয়েছিলাম আমাদের যে লোকজন ওখানে আশ্রয় ছিল ওনাদের জন্য। পানির স্রোতে পানির স্রোতে আমি ওই পর্যন্ত যেতে পারছিলাম না। এমনও কিছু দুর্গম জায়গা আছে আমি জানি, আমার বিশেষ করে মামার বাড়ির ওই এলাকার কথা বলবো, স্পিড বোট ছাড়া তখন যাওয়ার কোনো উপায় ছিল না, সেটা কারণ পুরো গুমতির পানিটা এদিক দিয়ে বেরোচ্ছিল। এই প্রেক্ষাপটে কিন্তু এই পানিটাই কিন্তু একসময় এই যে বুড়িচং হয়ে আমাদের ইউনিয়ন হয়ে, বুড়িচং হয়ে, ব্রাহ্মণপাড়া হয়ে দেবিদ্বার পর্যন্ত আক্রমণ করেছে, জি মানে আক্রান্ত হয়েছে। এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার এই বিপর্যয়ের সময়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই সারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমরা পেয়েছি, এটার জি আসলে কোনো প্রতিদান হয় না। না আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী, আমরা আজকে তোমার এই লাইভের মাধ্যমে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, একদম সশ্রদ্ধ কৃতজ্ঞতা মন থেকে, যে আপনারা যেভাবে আমাদের আহ এই মানবতার প্রচেষ্টা ডাকে করে। আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং এটাতে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ভূমিকা। জি ভাই। মানুষ এই ভাঙা পড়ার 5 মিনিটের মধ্যে মানুষ জেনে গেল যে ভাঙা পড়ে গেছে। জি এরপরে প্রয়োজন কখন কি প্রয়োজন, অনেকে আবার ফেসবুক লাইভে এসে বলছে আমার এই এলাকায় এই পরিবার এটা আটকে আছে, প্রয়োজন। ওখানে ওই পরিবার আটকে আছে, ওখানে এটা প্রয়োজন, ওখানে শুকনা খাবার প্রয়োজন, ওখানে গর্ভবতী একজন মা আছে তাকে রেস্কিউ করা প্রয়োজন। জি আমি দেখলাম, আমি অভিভূত হয়ে গেলাম। দ্বিতীয় দিন যখন গেলাম, আমি বর্ষার আগেই আমাকে নামতে হলো গাড়ি থেকে। তারপর ওখান থেকে হেঁটে ইসাপুরা, মহিষমারা হয়ে, খারাতাইয়া হয়ে আমি বুড়িচং গেলাম। আমার যারা একেবারেই স্বজন ছিল তাদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করলাম, তাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আহ, আর আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে তোমার বিভিন্ন, যেহেতু আলহামদুলিল্লাহ অনেকের সাথে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যোগাযোগ করলো যে ভাই আপনাদের এলাকায় আসছি, কোন দিক দিয়ে আসবো, কিভাবে আসবো। তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমিও দেখেছি তুমিও লোকেশনটা, যোগাযোগ জিনিসগুলো। ব্যবস্থাটা। হ্যাঁ, জি লোকেশন, হ্যাঁ হ্যাঁ, কোন দিক দিয়ে আমি আসবো। আসলে সব দিক দিয়ে আসার সুযোগ নাই, অনেক দিক দিয়ে জি। রাস্তা বন্ধ হয়ে গেছে। তো ইসাপুরের এদিক দিয়ে রাস্তা টোটাল বন্ধ হয়ে গেছিল ইসাপুরের পরে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো, আমার একটা বিষয়, একটা প্রস্তাব আছে এই বিষয়ে। জি হ্যাঁ, আর বাকি তুমি যেটা জানতে চাইছো আগে শেষ করি, আমার অভিজ্ঞতাটা বলছি আমি। জি জি এরপরেও আমি একদিন পর পর, প্রতিদিন যাইনি কেন, প্রতিদিন গেলে আমি দেখলাম যে স্বেচ্ছাসেবকের সংখ্যা অনেক বেড়ে গেছে, স্বেচ্ছাসেবকের জন্য ত্রাণ দেয়া বিঘ্নিত হচ্ছে অনেক সময়। হুম। তো এই 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 জিনিসগুলো দেখার জন্য আমি একদিন পর পর এলাকায় যেতাম, চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহযোগিতা করতে।
এবং আমি দেখেছি যে লোকাল যারা তোমার ভলান্টিয়ার একটা চমৎকার ভূমিকা পালন করেছে। একটা লোক এসেছে, দেখা গেছে কি তখন নৌকা ছিল না, ওরা সাঁতরে, হ্যাঁ সাঁতরে জিনিসগুলো পৌঁছে দিয়েছে। কেউ আবার কলার ভেলা বানিয়েছে, কলার ভেলায় করে বা টায়ার করে দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছে। পরবর্তীতে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এলাকার লোকজন, আমাদের কিছু বড় ভাই আছেন ওনারা, বা স্থানীয় কুমিল্লার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, দূর দূরান্ত ঢাকা থেকে আমাকে, আমি আমার একটা পূর্বতন কর্মস্থল সিলেট থেকে আমার কলিগরা ফোন দিয়েছে, সাইফুল ভাই আপনার এলাকায় আসবো কিভাবে? আমি বললাম আপনারা আসেন, ঠিক আছে, কিন্তু ভাই নৌকা লাগবে। ওরা ঢাকা থেকে নৌকা নিয়ে তারপর নিজেরা নৌকা করে এখানে চলে আসছে। অনেকে নৌকা ভাড়া নিয়ে আসছে, নৌকা কিনে নিয়ে আসছে। বিভিন্ন ভাবে আমরা মানে পুরো এলাকার মানুষ, মানে পুরো দেশের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আবার অনেক সময় একটা মিসগাইডেড বিষয় ছিল, অনেকে অনেক সমালোচনা করেছে যে ওরা এই বন্যার সময় পিকনিক করতে আসছে। কিন্তু আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি, ওরা এইভাবেই বিবরণ দিয়েছে যে 50,000 টাকা তুলে 35,000 টাকা ট্যুর খরচ আর 15,000 টাকা হচ্ছে ত্রাণ। আরে ভাই 15,000 টাকা ত্রাণ তো তখন 15 লক্ষ টাকার কাজ করছে। তুমি আমার সাথে একমত কিনা? অবশ্যই। হ্যাঁ, যারা যেভাবে পেরেছে, প্রত্যেকটা দান তখন একটা লোকের কাছে হয়তো বা তার অনেক টাকা পয়সা আছে, তখন আমার তার দেখা গেল কি তার ঘরের মধ্যে পানি, তখন যদি শুকনো খাবারটা সে না পেতো, তার পরিবারের লোকজন, সে একদম অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এই প্রাথমিক ধাক্কাটা আমরা মানে শেষ করতে পেরেছি। অনেক জায়গায় পানি নেমে গিয়েছে, কিন্তু এই যুদ্ধের পরে যেরকম যুদ্ধের ক্ষতচিহ্ন থেকে যায়, এখন কিন্তু এই বন্যা পরিস্থিতির পরে, বন্যা যখন শেষ হয়ে গেল, তখন বন্যার পরে কিন্তু এখন বন্যার ক্ষতচিহ্ন গুলো ভেসে উঠছে। তুমি দেখেছো? আমার একটা প্রশ্ন ছিল, যে মানে অনেকে ভাবে যে আসলে বন্যা 2-3 দিন পরে পানি নেমে যায়, মূলত যেটা হয় যে বন্যার পানি 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এখন মানে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে এলাকায় এখনো পানি আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে এখনো লোকজন আছে কিনা, এই বিষয়টা আমার একটু জানার ছিল। আচ্ছা, বন্যার পানি কমে গিয়েছে একদম। আমি যদি বলি বুড়িচং, ব্রাহ্মণপাড়া সব জায়গাতেই কমেছে। যতক্ষণ পর্যন্ত গুমতিতে পানি ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাঙা দিয়ে পানি বের হয়েছে। গুমতির পানি যেদিন কমেছে ঠিক সেদিনই বন্যার পানি কমা শুরু হয়েছে। যখন আমাদের এই দিক দিয়ে তোমার চর থেকে পানিটা নেমে গেল, গুমতির পানিটা যখন কমে গেল, সেদিন থেকেই কিন্তু মানে পানি কমা শুরু হয়েছে। আমার বাড়িতে এখন আর পানি নেই, কিন্তু তোমার ক্ষত চিহ্নগুলো এখন ফুটে উঠছে। আমার নিজের উঠানের মাটিগুলো সরে গিয়েছে। তুমি এই বুড়িচং ব্রাহ্মণপাড়া রোড, আমি ওদিকে প্রতিদিন অফিসে যাই, তোমার খারাতাইয়ার অংশে, এই যে খারাতাইয়া বাতানবাড়ির অংশে, তোমার হ্যাঁ গাজীপুরের আগে, ওখানে তোমার রাস্তা একদম পুরো উল্টে গেছে। এগুলো তো মেইন রোড, আর ভিতরে যে গ্রামের যে রাস্তাগুলো আছে এইগুলো তো কঙ্কালসার। মানে এই দিক দিয়ে যে একটা রাস্তা ছিল এটা বোঝার কোনো উপায় নেই। আর বুরবুরিয়ার যে অংশটা যে ভাঙাটা পরে বেড়াজাল হয়ে মহিষমারা, খারাতাইয়া, ইন্দ্রপুর এদিকে ছড়িয়ে গিয়েছে, এই তোমার বেড়াজালের অংশটা, ওফ, এটা কল্পনা করার মতো না। আমি হয়তোবা কালকে যাব, তোমাকে দেখানোর চেষ্টা করব বা করার চেষ্টা করব। ওখানে তোমার কিছু বাড়ি ঘরের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে একেবারে। বিল্ডিং গুলো, যাদের কাঁচা ঘর ছিল এগুলো তো নাই, যাদের বিল্ডিং ছিল বিল্ডিং গুলো তোমার কি হয়েছে, ইট গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিক দিয়ে একটা বিকল্প নদীর মতো হয়ে গেছে। এই লোকগুলা ভয়ঙ্কর রকম অসহায় হয়ে গেছে, এই যে এরা একেবারে বাস্তুহারা হয়ে গেছে। আর কিছু লোক আছে যারা ধরো একেবারে নিম্ন মধ্যবিত্ত ছিল, কাঁচা ঘর ছিল, ওদের ঘরগুলো পড়ে গেছে। এখন আশ্রয় কেন্দ্রে এখনো অনেক লোক আছে, আশ্রয় কেন্দ্রের লোক আছে। আবার আশ্রয় কেন্দ্রগুলো তো আমাদের তো এগুলো কোনো ট্রেডিশনাল আশ্রয় কেন্দ্র না, এগুলো হচ্ছে আমাদের স্কুলগুলো, আমাদের মাদ্রাসাগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, এখন তো ওদেরকে ওখানে রাখা যাবে না। যেমন আমার গ্রামে যদি বলি, আমারই বাড়ির আমার এক চাচা, ওনার মাটির ঘরটা পড়ে গিয়েছে। উনি আমাকে ফোন দিলেন, বাতিজা এখন তো স্কুলটা খুলে ফেলবে, এখন আমি থাকতে হবে। পরে আমি যেহেতু বাড়িতে থাকি না, আমার বাড়ি খালি আছে, আমি আমার একটা রুম খুলে দিয়েছি ওনাকে, আপনি আপাতত এই রুমে থাকেন। এরকম যে হয়তোবা কেউ তার আত্মীয়র বাড়িতে উঠেছে, কেউ তার পড়শির বাড়িতে উঠেছে, কিন্তু কিছু কিছু লোক আছে কোথাও যাওয়ার ঠাঁই পায়নি, ক্লাস শুরু হয়ে গেছে। আমি এমন লোক জানি তারা স্কুল বারান্দায় থাকে। এই যে তোমার শহরে এসেছে, শহরে আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে গেছে, এখন স্টেশনে থাকে, এরকমও কেস আমার জানা আছে। আর অনেকে এরকম আছে ঘরটা পড়ে গেছে, এই ভাঙা ঘরের সামনে সকাল দুপুর রাত বসে আছে, সে মানে ঘর ছেড়ে যাচ্ছে না, চোখের পানি পড়ছে আর ঘরের সামনে বসে আছে। এখন আমি আরো অনেক আগে থেকেই আমি এটা নিয়ে আলোচনা করছি বিভিন্ন ফোরামে,
সেটা হচ্ছে যে এখন আসলে আমাদের ত্রাণ নয়, এই মুহূর্তে প্রয়োজন পুনর্বাসন। অনবসর। আলহামদুলিল্লাহ এই পুনর্বাসন প্রক্রিয়াও আমাদের বিভিন্ন লোকজন এগিয়ে এসেছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এসেছে। বিশেষ করে আমাদের আসুন্না ফাউন্ডেশনের কথা বলবো, অনেক বড় জি অর্গানাইজেশন। এটা ছাড়া ছোট ছোট অর্গানাইজেশন, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন ওরা এসেছে। আমার ব্যক্তিগতভাবে আমার মাধ্যমে আমার বিভিন্ন কানেকশনের কারণে লোকজন জানতে চেয়েছে সাইফুল ভাই কি কি করা যায়। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি এখন আর শুকনা খাবার প্রয়োজন নেই, অনেকে নগদ টাকা নিয়ে যাচ্ছে। আমাদের না আপনারা আবার আমরা আমাদের এলাকায় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা কানেক্টেড ছিলাম যে আমরা কিভাবে করা যায়। আমরা বলছি আমরা একসাথে ফান্ড করব না। হ্যাঁ, আমরা ধরেন আমার এক ভাই সে কিছু একটা টাকা দিতে যাচ্ছে, যে বললাম তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়ির কাছে তুমি নিজে এসে খবর নাও, এটা তোমার এলাকার সাথে তোমার একটা কানেকশন তৈরি হবে, মানুষের সাথে সম্প্রীতি বৃদ্ধি পাবে, সামাজিক সম্পর্কগুলো বাড়বে, জোরদার হবে, জি মজবুত ভাই। হবে। আর তুমি তোমার বাড়ির পাশে কে বেশি ক্ষতিগ্রস্ত আছে তুমি নিজের হাতে তাকে গিয়ে দাও, তাহলে তোমার বন্ডিংটা ভালো তৈরি হবে। তাই এভাবে আসলে আমরা আমরা চাচ্ছি যে একটু সমন্বয় করার জন্য। যে আমি জি আহ, অন্য আমি যারা নিচ্ছে তাদেরকে আমি ছোট করছি না, বা তাদেরকে আমি নেগলেক্ট করছি না, তাদেরকে আমি এপ্রিসিয়েট করি, কিন্তু আমি একটু অন্যভাবে চাচ্ছি বা আমার গ্রামের লোকজনদের সাথে কথা বলেছি আমরা একটু সমন্বয় করে দিই। যে আমরা অন্তত জানি যে আসলে ইন্দ্রপতিতে বা মহিষমারায়, বেড়াজালে বা তোমার এই মানে এই গ্রামগুলোতে কারা কারা ক্ষতিগ্রস্ত, আমি তাদের সাথে একটু কানেক্ট করে দিলাম যে এই গ্রামে এই লোকগুলো বেশি ক্ষতিগ্রস্ত। আবার আমি সেদিন কি করেছি, আমার একটা ছোট ভাইদেরকে মোবাইলের লিংক দিয়ে দিয়েছি, যে ওই যে আসুনা ফাউন্ডেশন থেকে ওদেরকে ঘর দিবে, তাদের ঘর পরে গিয়েছে। ওদেরকে বলেছি তোমরা অনেকে হয়তো বা জানে না বিষয়টা, তোমরা মোবাইল নিয়ে ওই যে দুর্গত লোক তার কাছে যাও, তার তথ্যগুলো নিয়ে তুমি তাকে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করো। আমি শুনেছি বিভিন্ন ভাবে তোমার ইয়েতে এই সরকারি ভাবে ইউনিয়ন পরিষদ থেকে তথ্য নেওয়া হচ্ছে, ওখানে যেন তথ্যগুলো যায়। তবে ওটা একটু সময় লাগবে, যেমন আসুন্না জি ভাই। ফাউন্ডেশন বলো বা সরকারি কোনো সহায়তা সময় লাগবে, বাট এই মুহূর্তে এই মুহূর্তে তাদেরকে কিছু অর্থ সাহায্য, নগদ টাকা যদি তাদের হাতে দেয়া যায়, আমার মনে হয় তাদের জন্য অনেক উপকার হবে। তো সেই লক্ষ্যে চেষ্টা করছি আমরা বিভিন্ন সংগঠনের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে আমাদের এখানে অনেক স্ট্রং ভূমিকা রাখতেছে আসলে এই যে আমি কমিউনিটি ভলান্টিয়ার যে সার্ভিসটা বলবো। জি হুম, কমিউনিটি ভলান্টিয়ার যেটা, এটাতে আসলে আমাদের জোর দেওয়ার প্রয়োজন। এখন যেই ওদেরকে পেট্রোনাইজ করার প্রয়োজন, ওরা যারা সহযোগিতা করতেছে ওদেরকে আরো এপ্রিসিয়েট করার প্রয়োজন। ওরা যদি সহযোগিতা করে, আমরা যারা কাজ করছি সবাই যদি সমন্বয় করে, ধরো আমি আমার এলাকার দায়িত্ব নিলাম, জি বা ভাই। আমার গ্রামে যারা আছে তারা আরো বেশি জোরালো ভূমিকা পালন করতো। একটা গ্রামে দেখা একটা গ্রাম না আরো ক্ষুদ্র জায়গায় চলে যায়, কমিউনিটি আরো ক্ষুদ্র জায়গায়, একটা বাড়ি ধরো, গ্রামের এখন বাড়িগুলোতে দেখা যায় কি একটা বাড়ির 50% লোকই কিন্তু শহরে থাকে। জি শহরের লোকগুলো কিন্তু এভাবে এফেক্টেড না। সবাই যদি সবার নিজেদের স্বজনদের পাশে দাঁড়ায়, আমি যদি আমার চাচার পাশে দাঁড়াই, আমি যদি আমার এই প্রতিবেশীর পাশের বাড়ির প্রতিবেশী। লোকগুলোর পাশে দাঁড়াই, হ্যাঁ এইভাবে, যেমন তুমি তো শহরে থাকো আলহামদুলিল্লাহ, হ্যাঁ তুমি যদি তোমার গ্রামের লোকগুলোর পাশে দাঁড়াও, তোমার গ্রামের সবাই যদি গ্রামের একটা বিশাল অংশ শহরে থাকে। এটা আমার মূল থিমটা, কিন্তু এখন আমি জি জি জি। ব্যক্তিগত যে কাজ করছি এটা আমি শেয়ার করতে চাই তোমার মাধ্যমে। আমি যে আমার কাজের যে জায়গাটা আমি যেভাবে ভাবছি এখন, অনেক অনেক মনে ভাবছি, প্রত্যেককে আমি সম্মান করছি, বাট আমার বলার জায়গাটা হচ্ছে এরকম যে প্রত্যেকে স্বজনদের দায়িত্ব নিন। তুমি কি আমার কথাটা, মেসেজটা ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ বুঝতে অবশ্যই। পারছো? জি ভাই। তুমি তুমি তোমার এলাকায় কথা বলো, তুমি তোমার পাশের যে বন্ধুটা আছে তার সাথে কথা বলো, বন্ধু আমি তো ঢাকায় আছি, এখন আমাদের গ্রামে এই মুহূর্তে সবচেয়ে বেশি, আমার গ্রামে আরো কাছে আসো, আমাদের পাড়ায়, হ্যাঁ আমার পাড়ায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা। হ্যাঁ, তুমি নিজে তাদের পাশে দাও। তুমি এরকম অনেক ফান্ড আছে তাদের সাথে যোগাযোগ করো, বা অনেকেই তোমার বাড়ি ব্রাহ্মণপাড়া শুনলে তোমার সাথে যোগাযোগ করবে, আমার বাড়ি বুড়িচং শুনলে আমার সাথে যোগাযোগ করবে। তাদের হাতের জিনিসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। তারপরে তারপরে কিছু জায়গা আছে একেবারেই যেগুলো বেশি খারাপ অবস্থা, আমাদের এই 16 ইউনিটটা যদি বেশ করে ধরি, হ্যাঁ আমি হয়তো বা আমার গ্রামের সেই কাজটা শেষ করে ওই গ্রামের যারা অন্যরা আসবে আমি আশেপাশে সমন্বয় করে গ্রামগুলো ওখানে আছে। নিয়ে যাব। হ্যাঁ, সেদিন একটা রোটারি ক্লাব আমার সাথে যোগাযোগ করেছে যে আসলে সাইফুল আপনাদের কোন এলাকায়, আমি বললাম যে ঠিক আছে আমাদের গ্রামে তো আমরা কাজ করতেছি, আপনারা দয়া করে, আমি বেড়াতালের কথা বললাম, হ্যাঁ ওই গ্রামটা ভাই একটা মানে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ওদের পাশে দাঁড়ান। আবার নদীর ভিতরে একটা গ্রাম ছিল কিংবাজে, ওরা ওরা তো প্রায় জি। 1 মাসের মতো পানির নিচে ছিল, পানি ভাঙার আগে থেকে ওরা পানির নিচে, ভাঙার পর পানির থেকেও পানির পানির। নিচে। জি হ্যাঁ, এই গ্রামগুলোর অবস্থা খুবই খারাপ, ওদের পাশে দাঁড়াতে হবে। এখন আবার পলিটিক্যাল রাজনৈতিক যে লোকজন আছে ওনারাও দাঁড়াচ্ছে মানুষের পাশে। আমাদের কাজটা হচ্ছে আমরা যারা এই ভলান্টিয়ার কাজ করছি, আমাদের এখন সবচেয়ে বড় ভূমিকা রাখার একটা সুযোগ আছে, আমরা নিজেরাও অংশগ্রহণ করব, পাশাপাশি সমন্বয় করব। যারা জি আমাদের কাছে মানে সহযোগিতা চাচ্ছেন, আমরা সঠিক লোকগুলোকে খুঁজে বের করব, আসলে কার প্রয়োজন, এবং তাদের হাতে ওই সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আমার আরেকটা বিষয় হচ্ছে
এই যে এই অবকাঠামো যে বিষয়গুলো, রাস্তাঘাটগুলো ধ্বংস হয়ে গিয়েছে সব জায়গায়, তুমি খেয়াল করেছো দেখেছো। এখন তো ওই অর্থে গভর্নমেন্ট পুরোপুরি নাই। ভাবে সবকিছু চালু হয়নি এখনো। হ্যাঁ, যদিও গভর্নমেন্টের সদিচ্ছা আমরা দেখছি, কিন্তু তাদের সীমাবদ্ধতাও আমরা জানি। যেমন সব আপনার জায়গায় দেখছি কি, কৃষকদেরকে বীজ বিতরণ করছে আমরা দেখলাম কিছুদিন আগে। হ্যাঁ হ্যাঁ, কৃষকদেরকে বীজ বিতরণ করেছে। এখন কিন্তু এই যে তোমার এই যে বীজতলা, আমরা যেটা বলি বীজতলা, বীজতলা গুলো জি, কিন্তু একেবারেই ডুবে গেছে হ্যাঁ। আর এখন আমাদের এই অঞ্চলে তো প্রচুর সবজি হইতো, হ্যাঁ, সবজি এই ধান এই সব। সবজি হতো। আর আমি যেহেতু ব্যাংকে কাজ করি, তুমি জানো আমি ব্যবসায়ীদের সাথে কাজ করতে হয়, আমি দেখেছি প্রান্তিক যে কৃষক যারা, প্রান্তিক যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, বিশেষ করে মাছ চাষি, তোমাদের জি, ব্রাহ্মণপাড়ায় বিশেষ করে, তোমার যে নাগাই নাইঘর, তারপর ওই অঞ্চলটাতে আমাদের এই যে বাক্সিমুর ওইদিকে তোমার এমনও কৃষক আমি জানি, এমনও মাছ চাষি আমি জানি, যার 1 থেকে 1.5 কোটি টাকা তার শেষ। তার সে সারা বছর কি করে, মানে ধরো কোন একটা প্রতিষ্ঠান থেকে বাকিতে সে মাছের খাবারটা নিয়ে আসে, ওই দোকানে, বাকি দোকানে তার 85 লক্ষ টাকা শুধু মাছের খাবার বাবদ বকেয়া, তারপর তার মাছের মাছের মূল্য, একদম সর্বশান্ত হয়ে গেছে লোকগুলা। এমনও লোক আছে ধরো এই 15 দিন পানি ছিল, এই গরুর দুধ, পানির মধ্যে তারা ফেলে দিয়েছে, তখন কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না। একটা সময় গিয়ে 4 দিন 5 দিন পরে দেখা গেল কি 10 দিন পরে ওই মানুষের খাবার তো নাই, পাশাপাশি গরুর খাবার শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তখনও দেখেছি এই ভলান্টিয়ার ভাইরা তোমার গরুর গরুর জন্য খাবার দিচ্ছে। গরুর খাবার বাড়ি বাড়ি পৌঁছে জি, দিয়েছে। জি, এটা আসলে মানুষের যে এবার যে মানবতার ডাকে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এটা বলে শেষ করা যাবে না। এখন আরেকটু অনুরোধ হচ্ছে, পানি নেমে গিয়েছে, এটা তার মানে মানুষের কষ্ট শেষ হয়ে গেছে এটা ভাবা যাবে না। এখন মানুষ আরেকটা ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এখন যদি আমরা তাদের পাশে আমরা না দাঁড়াতে পারি, তাহলে মেসাকার হয়ে যাবে। জি, হ্যাঁ, আমরা সরকারের দিকে বা এর দিকে না তাকিয়ে আমরা আগের দিনগুলোতে যেভাবে মানুষের পাশে ছিলাম, আর অল্প কিছুদিন বাংলাদেশের মানুষ, আমাদের এলাকার মানুষ বিশেষ করে অনেক কষ্টসাধ্য মানে মানুষ, অনেক সহনশীল মানুষ, অনেক মানে কি বলবো আমি, ধৈর্যশীল মানুষ, পরিশ্রমী মানুষ, এটা ঘুরে দাঁড়াবে। কিন্তু জি, প্রয়োজন একটু সহযোগিতা, ছোট ছোট সহযোগিতা গুলো এখন মানুষের আহ জীবনে অনেক বড় ইয়ে হয়ে ধরা দিবে, এবং এটা ইনশাল্লাহ এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। আমি যদি এখন কারো ইনশাআল্লাহ। মানুষের পাশে দাঁড়াই, তুমি যদি মানুষের পাশে দাঁড়াও, এই জিনিসগুলো আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে আরো বড় আকারে আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকটা জিনিস জানার বিষয় আছে, এই বিপর্যয়গুলো আজকে আমার ভাইয়ের এসেছে, আরেকদিন আমারও আসতে জি, পারে। তখন আজকে যে আমি অবশ্যই। মানুষের পাশে দাঁড়াই, গিভ এন্ড টেক, আর তখন মানুষ আমার পাশে দাঁড়াবে। এই মুহূর্তে আমি তোমার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে বলবো, আপনারা অনেক করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আরো একটু, আরো একটু আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। এখন যারা এই বন্যা পরবর্তী সময়ে যারা, যাদের ঘরে ফিরতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন, কারো ঘর পড়ে গিয়েছে, কারোর হয়তো বা রান্নাঘরটা কাঁথা ছিল, রান্নাঘরটা পড়ে গিয়েছে, চুলা নেই তাদেরকে, এবং কোনো আয়েরও কিন্তু ব্যবস্থা নেই। গ্রামের যে ব্যবস্থা লোকটা নেই। শ্রমজীবী মানুষ, সে কিন্তু এই পাশের বাড়িতে কাজ করে কিছু টাকা পেত, বা গ্রামের বাজারে কাজ করে ওখানে যে তাকে কাজ দিত, সে নিজেই এখন সর্বহারা। জি, তো এখন আমাদের সময় হচ্ছে তাদেরকে একটু সহযোগিতা করা। হ্যাঁ, তাদেরকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আম, আহ, এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। মানবতার পাশে থাকলে মানবতার জয় হবে। আগামী দিনগুলো আরো সুন্দর হবে ইনশাল্লাহ। তোমার কিছু আর বলার চাইলে, আমি আসলে অনেক কথা আহ, বলে ফেললাম আমি। না, না, এটা হচ্ছে আরো কিছু জানার ছিল, যেহেতু আজকে আমি আপনার বেশি সময় নিতে চাই না, আমি চাচ্ছি আরেকদিন আপনার সাথে বসি। যেমন আমাদের এই বন্যা পরিস্থিতির আজকে 20 বছর পরে বন্যা হয়েছে, আবারও তো কোনো না, না কোনো বিশ সময় হইতে পারে। 20 বছর বলতে, 20 বছর বলতে ছোটখাটো বন্যা তো হয়েছে, জি, 98-এ হয়েছে, 2004-এ হয়েছে, কিন্তু এবারে যেটা এইরকম ভয়াবহ বিপর্যয়, এটা একদম স্মরণকালের বাইরে, জি, এই স্মরণকালে এটা আর হয়নি। আমার কাছে মনে হয় এটার জন্য কিছু স্থায়ী সমাধান বা স্থায়ী উদ্যোগে নেওয়া দরকার। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে যে বিষয়টা হচ্ছে যে দুইটা বিষয় আপনার কাছ থেকে যে বিষয়টা ক্লিয়ার হলাম, যেটা ফেসবুকের কল্যাণে সারা দেশের মানুষ যেভাবে রেসপন্স করেছে আমি দেখেছি। আমি ওই দিন রাতে যখন ফেসবুকে পোস্ট দিয়েছি, সকাল থেকে ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, বিভিন্ন জায়গায় যত জায়গায় আমার পরিচিত লোকজন ছিল, সবাই আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে আসতে পারি, সারা দেশের মানুষ যেভাবে সহযোগিতা করেছে, এবং আপনারা সবাই মিলে যেভাবে আসলে আপনি যে কথাটা একটু আগে যেটা বললেন যে আপনি আপনার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানে প্রত্যেকের এলাকার মানুষের পাশে দাঁড়ানোই কিন্তু সবার সবারটা হয়ে যাচ্ছে। এবং পুরো দেশবাসী আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমরা পুরো দেশবাসীর পাশে কৃতজ্ঞ। সাইফুল ভাই, যেহেতু আজকে আর বেশি সময় দিতে চাচ্ছেন না, কিছু কমেন্টস আছে আপনাকে নিয়ে, আসলে আপনাকে অনেকে সালাম দিয়েছে। বিশেষ করে প্রথম থেকে যদি আমি আসি, অনেক যেমন গোলাম মাওলা ফরাদ, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক আহ, পরিষদের
সদস্য ছিল। ওয়ালাইকুম আসসালাম ফরহাদ। তারপর হচ্ছে তারপর আরো অনেকেই, জামশেদ আলম রিপন আমার ফ্রেন্ড, তারপর আপনাকে অনেকেই সালাম দিছে। তারপর হচ্ছে সবুজ ভাই জগৎপুরের, উনি স্মরণ করছে। তারপরে মিস্টার আমি রুবেল, শুনতে পাচ্ছি না। জি ভাই জি, বলছি আপনাকে অনেকে সালাম দিয়েছে। তো যারা যারা মন্তব্য করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আসলে রাতের বেলা আপনাদেরকে সংযোগ করেছি, তো আপনাদের মন্তব্যগুলো পড়লাম, সবগুলো ভালো লেগেছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সাইফুল ভাই অনেক ব্যস্ততার মাঝে অনেক ব্যস্ত একজন মানুষ। সাইফুল ভাইকে আসলে সাইফুল ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি রয়েছে। তো সাইফুল ভাই যখন বন্যার বিষয়গুলো শেয়ার করছিল, আমার মনে আছে আমিও নিজে সাইফুল ভাই বাড়িতে রাত্রে ছিলাম, মানে সাইফুল ভাইয়ের সাথে অনেক স্মৃতি। আমরা প্রত্যাশা করছি আমরা সবাই মিলে শুধু সারা দেশবাসী এবার বন্যার সময় যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের এখন যে বাজে সিচুয়েশন, এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ, যেহেতু দেশবাসীর মধ্যে এই আগ্রহটা আছে, ইনশাআল্লাহ। সবাই সবাইকে সহযোগিতা করার প্রত্যাশা আছে। তো ভিডিওটা যারা দেখছেন, লাইভে যারা সংযুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমিও একটু ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে বিগত অল্প কিছুদিন আগে আমাদের যে সবচেয়ে তাজা স্মৃতি, যেটা বাঙালি জাতির একটা বিশেষ মুহূর্ত, এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে সারা দেশের মানুষ যেভাবে একাত্মতা পোষণ করেছে, একাত্মবোধ, মানে একাত্মবোধের চেতনা আমাদের মধ্যে এসেছে, সেই আমি আমি আমার বিশ্বাস এই চেতনাটা কিন্তু এখন কাজে লেগেছে। জাস্ট 5 তারিখের পরে 19 তারিখে আমাদের এই ভাড়াটা বললো, মানুষের মধ্যে যে মানুষের মানুষের ভালোবাসা, একাত্মতার যে বিষয়টা ছিল, এখানে কিন্তু ছড়িয়ে পড়েছে ভালোবাসাটা। আমার মনে হয় না যদি এই বাংলাদেশের সারা জাতি এক হয়ে গিয়েছিল এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে, হ্যাঁ ঠিক ওই তার পরবর্তীতে এটা আসাতে কিন্তু মানুষ আরো বেশি ঝাঁপিয়ে পড়েছে। তো সেই সাথে আমি এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে শহীদরা আছে তাদেরকে স্মরণ করছি, এবং যারা এখানে ভূমিকা রেখেছেন এই আন্দোলনে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৈষম্য বিরোধী এই বর্তমান সময়ে এই স্বাধীন দেশে নতুন করে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই তোমার মাধ্যমে। আবারও আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের অনেকের মন্তব্যগুলো আছে, বিশেষ করে সাইফুল ভাইকে অনেকে সালাম দিয়েছেন, রাকেশ ভট্টাচার্য, তারপর হচ্ছে আমাদের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এজিএম রুহুল আমিন ভাই, আপনারা আমাদের লাইভে সংযুক্ত ছিলেন। তারপর হচ্ছে রফিকুল ইসলাম বিসিডিএস এর, সাইফুল ভাইকে সালাম দিয়েছেন। ফুহাদ ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ভাইকে সালাম দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই, নিশ্চয়ই আপনার সাথে আরেকদিন বসবো। এবং আমাদের কুমিল্লা অঞ্চলের অনেক বিষয় আছে যেগুলো আসলে আমাদের না বলা কথা, যেগুলো আসলে এতদিন বলা হয় নাই। আমরা যেহেতু বৈষম্য মুক্ত একটা সমাজ গড়তে চাচ্ছি, আমার বিশ্বাস যে সাইফুল ভাই থেকে আমরা অনেক মানে পরামর্শমূলক আলোচনা পাবো ইনশাল্লাহ। তো আজকে এখানে শেষ করবো, সাইফুল ভাই যদি আপনি অনুমতি দেন। ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।